কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন। তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটা নয়, একদিকে স্বপনদা আর একদিকে আমি, রাসবিহারী আর ভবানীপুর, ওখানেও লোক ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লাটা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন আর আমরা কাজ করতে থাকি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সব ফুটানি কিন্তু শেষ হয়ে গেল। কার ফুটানি শেষ হলো, কেন ফুটানি শেষ হলো, তারা কিভাবে ফুটানি করতো, এতে মানুষের কি লাভ হবে, মানে ফুটানিটা শেষ হওয়ার ফলে রাজ্যের কি লাভ হবে, এবং আজকে রাজ্যের বিধানসভায় চোরকুকে যেভাবে কলার ধরে বিধানসভার যারা কর্মী, যারা মার্শাল স্টাফ বলা হয় তাদেরকে, একদম বলতে গেলে কিছুটা লাথিও সম্ভবত খেয়েছে, কিছুটা কিল চড় থুতু এইসব পড়েছে। চোরকুকে আপনারা চেনেন, তাকে যেভাবে বের করে দেওয়া হলো এবং সে কেন এই কাণ্ডটা করলো, সে একটা নোংরামি করেছে, অসভ্যতামি করেছে, ইতরামি করেছে, বর্বরতা করেছে রাজ্য বিধানসভার ভেতরে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। আর অবশ্যই যারা প্রথমবার দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সমস্ত ফুটানি শেষ হয়ে গেল কার কার জানেন? মূলত পিসি ভাইপো মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, তাদের কি ফুটানি ছিল দেখুন। 4 তারিখে যখন ফল প্রকাশ হয়ে গেল, সেই 4 তারিখের ঘটনাটা একটু মনে করুন। মমতা ব্যানার্জি বলছেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে যে তাকে লাথি মারা হয়েছে, আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা গণনা কেন্দ্রে গিয়েছিলেন, তার যাওয়ার কথা না, বিরাট মস্তান তো, ফুটা মস্তান তো, সে গিয়েছিল। যাওয়ার পরে সে সংবাদ মাধ্যমকে জানালো আমার গায়ে থুতু ফেলেছে।
তারপরে তো গোটা রাজ্য তাদের উপরে থুতু ফেললো, লাথি মেরে বার করে দিল রাজ্য থেকে তৃণমূল নামক দলটাকে। বিজেপি ক্ষমতায় এলো, 4 তারিখ বিকেলের পরে যে ডিজে বাজাবে বলেছিল তার মামলা চলছে, আর তার পিসি যা যা মস্তানি করেছে, যা যা চুরি দুর্নীতি ফেরেববাজি বাটপাড়ি করেছে সে সমস্ত বিচারাধীন বিষয়। কিন্তু তারপরেও তারা ফুটানি করে বেড়াতো। সবচেয়ে বড় প্রমাণ কালকে তারা রেখেছে 21শে জুলাইতে কলকাতায় রাজপথের ওপরে একটা রাস্তার একটা অংশ, মানে অর্ধেকটা রাস্তা ছেড়ে দিয়ে হাইকোর্টের অনুমতিতে বা হাইকোর্টের নির্দেশে ক্যাথিড্রাল রোডে তারা যে সভা করেছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে এমনভাবে কুৎসিতভাবে আক্রমণ করা হয়েছে। এবং এই মমতা ব্যানার্জি, যাকে আপনারা খালা, বুয়া বা আপু এইসব বলেন, অনেকে চোরেদের রানী বলেন, ডাকাতদের রানী বলেন, তো সেই মমতা ব্যানার্জি সে বলল কি যে আজ থেকে খেলা আবার শুরু হয়ে গেল এবং এবার নাকি ক্রিকেট খেলা হবে এবং প্রত্যেকটা জেলায় জেলায় যাবে, প্রত্যেকটা ব্লকে ব্লকে যাবে, সেখানে গিয়ে আন্দোলন করবে, বিজেপিকে তাড়াবে। দেখুন, একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, এই মমতা ব্যানার্জি যেটা বাম আমলে করেছিল, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে অবরুদ্ধ করে একটা অংশকে পুরো ব্লক করে রেখে সিঙ্গুরে যে সম্ভাবনাময় একটা শিল্প হতে চলেছিল সেখানে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল এবং সেখানে টাটাকে তাড়িয়ে দিল, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানকে বন্ধ করে দিল, অন্ধকার নামিয়ে এলো। তো সেটা বামফ্রন্ট ভুল করেছিল, তারা অনুমতি দিয়েছিল বা কিছু করেনি, সেইটার পুনরাবৃত্তি কিন্তু আর হবে না। এই যে ধর্মতলায় যেখানে মেট্রো সিনেমার উল্টো দিকে দিনের পর দিন ধরে ধর্না, সেটাও কিন্তু বাম আমলে করতে পেরেছিল, সেই ভুলটা কিন্তু শুভেন্দু অধিকারী সরকার করবে না। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বেশ কয়েকটা দপ্তর তার হাতে রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুলিশ দপ্তর, যেটাকে স্বরাষ্ট্র দপ্তর বলা হয়, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। আজই শুভেন্দু বাবু পুলিশকে একটা ভালো নির্দেশ দিয়ে দিয়েছেন, খুব ভালো নির্দেশ দিয়েছেন, যে এই যে যারা চোরামূল বা তৃণমূল বা ঋতমূল বা যে কোনো মূল, মানে চোরকুমূল বা পিসিমূল বা ভাইপোমূল, যেই যা করুক না কেন ওইভাবে রাস্তা অবরোধ করে আর কোনো কিছু করতে পারবে না। মানে গতকাল যখন মমতা ব্যানার্জি বলে দিল, তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে এই নির্দেশটা স্ট্রিক্টলি দিয়ে দিয়েছেন যে কোনোভাবে এইভাবে জনগণের জীবনকে দুর্বিষহ করে, যান চলাচলকে বন্ধ করে, রাজ্যকে একদম ব্লক করে দিয়ে এই ধরনের কোনো সর্বনাশী কোনো আন্দোলন পুলিশ কিন্তু রেয়াত করবে না। উদম বাটাম চালানো হবে, উদম চালানো হবে। মানে বাটামের পরে যদি না হয়, আরো অন্যান্য ওষুধগুলো তিনি রেডি করে রাখতে বলেছেন। দেখুন, জল কামান টামান এখন পুরনো হয়ে গেছে, আপনারা দেখেছেন যে কিভাবে আসানসোলে আর কিভাবে পাকশাকাশে বাটাম চালানো হয়েছিল। তো এই যে তোলামূল বা চোরামূল, তারা যেন অত্যন্ত সতর্ক থাকে, কারো উস্কানিতে তারা ওইভাবে রাস্তায় নেমে পড়বে বা কিছু ভাঙচুর করবে, এগুলো কিন্তু পুরনো কথা। যে নির্দেশটা নতুন করে দেওয়া হয়েছে এই কারণে, কারণ গতকালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঘাট ধাক্কা খাওয়া, গলা ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, তারা যেভাবে মাস্তানি করার চেষ্টা করেছে, ফুটানি দেখানোর চেষ্টা করেছে, তো তারপরে পুলিশকে আবার একবার নতুন করে স্ট্রিক্ট ভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হন, আর তার ছেলে হন, আর তার বাবা হন, আর তার ভাইপো হন, আর তার পিসি হন, মাসি হন, কাউকে যেন কোনো এক বিন্দু রেয়াত না করা হয়, কোনো অনৈতিক কাজে কোনো সাহায্য না করা হয়। বুঝতে পারলেন কেন বলছি ফুটানিটা শেষ হয়ে গেল, চিরকালের জন্য শেষ হয়ে গেল। এই তৃণমূল আর জীবনে কখনো ফিরতে পারবে না, তার বিভিন্ন রকমের কারণ রয়েছে, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, সেগুলো না হলে আলাদা বিষয়। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় 1 ঘন্টা বক্তৃতা দিয়েছেন, সেখান থেকে ছোট্ট কয়েক মিনিটের একটা নির্বাচিত অংশ কেটে, র্যান্ডাম কেটে আপনাদের শোনালাম। অভিভূত হয়ে যেতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সুবক্তা, তিনি যা বক্তৃতা দিয়েছেন আজকে, এবং তার সেই বক্তৃতার আগে চোরকু কি করেছে? চোরকু হচ্ছে, দেখুন, আখরুজ্জামান, যিনি একদম অফিসিয়াল তৃণমূল, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, আর পরিষদীয় দল হয়, মানে যারা বিরোধী, যারা সদস্য, এখন 80 জন বিধায়ক রয়েছে তৃণমূলে, তাদের মধ্যে 65-70 জন তারা বলেছে যে না, আগে যে শোভনদেব চট্টোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা করা হয়েছিল তাকে আমরা মানি না। আমরা, কারণ সেখানে সই জালিয়াতি হয়েছে, সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে কোনো নিয়ম মানা হয়নি, নতুন করে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তারপরে ঋতব্রত ব্যানার্জি এখন বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক হচ্ছেন আখরুজ্জামান। তো বিরোধী দলের, মানে বিধানসভার রীতিনীতি হচ্ছে এটাই, যে কেউ যদি কিছু বলতে যায়, মানে শাসক দলেরও কেউ যদি কিছু বলতে যায়, তাহলে তাকে অনুমতি নিয়ে তার নামটাকে লিস্টে রাখতে হয়। তো বিরোধী দলের তরফে কেউ যদি কিছু বলতে যায়, তাহলে আখরুজ্জামানকে সই করে পাঠাতে হবে স্পিকারের কাছে, তারপরে বক্তা তালিকায় তার নাম থাকবে। হঠাৎ করে আমরা দেখলাম যখন আখরুজ্জামান বলছেন, মানে তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান বলছেন, তখন চোরকু
চরকু গিয়ে তাকে জিজ্ঞেস করছে, কি আমার নামটা কেন কাটা হলো, আমার নামটা কেন কাটা হলো। মানে সে একটা তাকে প্রায় বাধা দেওয়া, প্রায় না তাকে বাধা দেওয়া এবং শারীরিকভাবে হেনস্থা করার মুড নিয়ে সে চলে গিয়েছিল, পুরোপুরি বেআইনি। একটু আপনারা ভালো করে এটা মাথায় রাখবেন যে এই চরকুর বিরুদ্ধে কিন্তু অন্যান্য তো আগের যত কেলেঙ্কারি ভুলে যান, যত অত্যাচার ভুলে যান, যতগুলো নির্বোধের মতো কাজ করেছে, যত কিছু শোষণ করেছে, যা যা কিছু করেছে, চুরি দুর্নীতির তো শেষ নেই, ফেরেববাজির শেষ নেই। আজ যেটা করেছে নতুন করে, এই যে 22শে জুলাই 2026-এ আজকে যে কলঙ্কিত কাণ্ডটা করেছে, বর্বরের মতো কাণ্ডটা করেছে, ইতরের মতো কাণ্ডটা করেছে, কোনো মানে কোনো গুন্ডা বদমাইশ বা কোনো ক্রিমিনালও এত বাজে কাজ করতে পারে না। সে গিয়ে যখন বিধানসভার ভেতরে সমস্ত সদস্যরা আছেন, মুখ্যমন্ত্রী নিজে আছেন, স্পিকার তো অবশ্যই আছেন, আখরুজ্জামানকে তেড়ে গেল। এরপরে বারবার 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 করে স্পিকার অনুরোধ করছেন যে কুণাল বাবু আপনি বসে পড়ুন, না হলে আপনাকে বের করে দিতে বাধ্য হব। 8-10 বার করে যখন তাকে সতর্কতা দেওয়া হলো, তারপরেও যখন সে শুনলো না, তখন কলার ধরে, বিশ্বাস করুন সামনে থেকে দেখলাম যেটা, যে কলার ধরে, কেউ কোমরে ধরে, কেউ তার ঘাড়ে ধরে, কেউ তাকে একদম কনুই দিয়ে ভালো করে আটকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে তাকে বিধানসভার বাইরে বের করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, চরকু বা কুণাল ঘোষ বা বেলেঘাটার যে বিধায়ক সেই কাজটা কেন করলো? সে করলো একটা তার উদ্দেশ্য নিয়ে। দেখুন, সে পড়াশুনো করেনি, নিজের ইচ্ছায় করেনি, না বাবার ইচ্ছে করেনি, নাকি পাড়া প্রতিবেশীদের ইচ্ছায় করেননি, নাকি বকে যাওয়ার উদ্দেশ্য ছিল, সেটা আলোচনার বিষয়বস্তু না। আপনারা আগে একবার বলেছিলেন মাধ্যমিক পাস করলেই কি আর সে মূর্খ হয় না? চরকু হচ্ছে মূর্খ, মানে আমি একাডেমিক শিক্ষার কথা বলছি না। একাডেমিক শিক্ষায় তো সে রবীন্দ্রনাথও তো বিরাট কোনো ডিগ্রি নেই, কিন্তু তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা আলাদা কথা। কিন্তু চরকুর মতো লোকেরা, তারা শুধুমাত্র যে একাডেমিক ডিগ্রি নেই তাই নয়, এরা ভীষণভাবে অশিক্ষিত, মূর্খ। তো সে যেটা করার চেষ্টা করেছিল একটা উদ্দেশ্য নিয়ে। দেখুন, আমি খুব ভালো করে জানি, কেন জানেন তো, সংবাদ প্রতিদিন নামে একটা খবরের কাগজ আছে এখনো, সেখানে 14 বছর আমি চাকরি করেছি। সেই চাকরি করার সময় চরকু ছিল আমার ওপরের স্তরে, মানে আমার বস বলতে পারেন। তারপরে তো সে জেলে চলে গেল, আবার জেল থেকে ফিরে এলো, আমি কিন্তু চাকরি করে যাচ্ছি। বিভিন্ন দুর্নীতির দায়ে, সারদা কেলেঙ্কারির দায়ে জেলে গিয়েছিল কিনা, তারপরে আমি তো আবার ছেড়ে দিলাম। ফলে 14 বছর একটা লোককে দেখা মানে তার একদম রগে রগে আমি চিনি। সে হচ্ছে ঘুমের ওষুধ খায়, মানে ঘুমের ওষুধ না খেলে তার ঘুম হয় না। তো ঘুমের ওষুধ খাওয়ার কথাটা এই কারণে বলছি যে একটা নাটক করার একটা প্রবণতা রয়েছে। সে জেলে যখন ছিল, সে বলেছিল, মনে আছে, খবরও হয়েছিল ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, সেটা নিয়ে আবার মামলা হয়েছিল। তো এই চরকুকে আমি অনেকটা বেশি চিনি আপনাদের থেকে। সে যেটা চেয়েছিল যে আমি এমন করে কিছু একটা ক্যাওস তৈরি করব, এমন কিছু একটা অ্যানার্কি তৈরি করার চেষ্টা করব যে গোটা মিডিয়া তাকে নিয়ে হামলে পড়বে, মিডিয়ায় খবর হবে এবং নেগেটিভ প্রচারটাও প্রচার। এখন চরকুর তো পজিটিভ কিছুই নেই, চরকু শুধু নেগেটিভই করে বেরিয়েছে এবং এখনো পর্যন্ত সেই চেষ্টাটা করে যাচ্ছে। এইবারে বলবেন যে খেলাটা কি করে শেষ হয়ে যাচ্ছে, মানে ফুটানিটা কি করে শেষ হয়ে যাচ্ছে। এর ফলে কি রাজ্যবাসী আদৌ এই চরকুর প্রতি কোনো সহানুভূতিশীল হবে? হবে না, একদম লিখে দিচ্ছি, হবে না। তার কারণ এইভাবে অন্যায় করা, এই ধরনের একটা দুর্নীতি করা, এই ধরনের আপাদমস্তক একটা চোর যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সেই লোকটা যদি নাটক করে, তার প্রতি কোনোভাবেই সহানুভূতি তৈরি হতে পারে না। এবার তাকে যখন বের করে দেওয়া হলো, সে বলছে যে আমি সুবক্তা, আমাকে কেন বলতে দেওয়া হবে না, সরকার বিরোধী বলবো বলেই আমাকে বলতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, 80 জন বিধায়কের মধ্যে কতজনকে বলতে দেবে, মানে আখরুজ্জামান তাকে ঠিক করতে হবে। এখন চরকু যদি বলে খালি আমি বলে বেড়াবো, আমি বলে বেড়াবো, আমি পণ্ডিত, আমি শিক্ষিত, আমি মেধাবী, সেটা তো হয় না। চরকুর দৌড়, বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তো চরকুর দৌড় ওই পর্যন্ত। মানে অতি চালাকের একটা ব্যাপার রয়েছে চরকুর মধ্যে, দেখবেন একটা নীরবে কেমন একটা চালাকি মার্কা হাসে। তো এই লোকটাকে যখন বের করে দিল, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে রাজ্য বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্কজনক এই ধরনের অসভ্য আচরণ আগে কখনো দেখা যায়নি। আমরা আমাদের সাংবাদিকতা প্রায় 3 দশক ধরে করছি, কভার করছি, কোনো দিন দেখিনি যে একটা বিধায়ক যখন বলছেন আরেকজন বিধায়ক এসে হিংস্র হয়ে তেড়ে যাচ্ছে, এটা কখনো দেখিনি। যখন তৃণমূল আমলে হয়েছে, যখন বিমান ব্যানার্জি স্পিকার ছিলেন, একের পর এক বিধায়ককে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, চ্যাংদোলা করে বেরো করে দেওয়া হয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। স্বয়ং এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে তো দিনের পর দিন সাসপেন্ড করে রাখা হতো। তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই চরকুকে
রাজ্য বিধানসভা থেকে চলতি অধিবেশনের জন্য, এখন যে অধিবেশন তার নাম বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং যেটা হতে চলেছে সেটা বলি ভেতরের খবর, তার বিরুদ্ধে একটা এফআইআর হতে চলেছে। আর এফআইআর হলে সেটা যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সে তো বলাই বাহুল্য। এখন আপনারা দেখছেন রাজ্য কিভাবে চলছে, রাজ্যের প্রশাসন কিভাবে চলছে, রাজ্যের পুলিশ কিভাবে চলছে। আর বাকি রইল পিসি ভাইপো মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। তো অভিষেক ব্যানার্জি যে পকেটে হাত ঢুকিয়ে শুভেন্দু অধিকারীকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, শুভেন্দুবাবু তো পরিষ্কার বলে দিলেন যদি বাপের বেটা হও তাহলে তুমি ওই ডায়মন্ড হারবারে দাঁড়াও, তাহলে যত ভোটে তুমি জিতেছো তত ভোটেই তোমাকে হারাবো। আজকে পরিষ্কার করে, আজকে বাপের বেটাটা বলেননি, উনি গতকাল রাত্রে বলেছেন, আর আজকে পরিষ্কার করে তিনি কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন নাম না করে। অভিষেক ব্যানার্জির নামটা তিনি করেননি, তিনি ওই ছোঁড়াটা এই ধরনের বলেছেন। আর পিসির উদ্দেশ্যে মানে মমতা ব্যানার্জির নাম তিনি করেননি, তিনি কিন্তু এটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে পুলিশের পদ থেকে যদি এই তৃণমূলকে বা তৃণমূলের এই সিম্বল থাকবে কিনা ঠিক নেই, নতুন কোনো সিম্বল হতে পারে, নতুন কোনো দল হতে পারে, কিন্তু অভ্যেস তো থাকবে, মানে স্বভাব যায় না মোলে, দেখি স্বর্গে গেলেও ধান ভানে একটা কথা আছে না। তো মমতা ব্যানার্জির এই স্ট্রিট ফাইটার ইমেজটাকে তিনি বজায় রাখতে চাইবেন, তিনি রাস্তায় নেমে ক্যাওস করতে চাইবেন, কিন্তু সেটা পুলিশ রেয়াত করবে না। পুলিশ দরকার হলে আবার এফআইআর করবে। আর আজকে শুভেন্দুবাবু পরিষ্কার করে বলেছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নন। ও তুমি কতবার মুখ্যমন্ত্রী ছিলে, তোমার বয়স কত, তোমার চুলগুলো সাদা না কালো, তুমি লম্বা না বেটে, তুমি কালো না সাদা, ইত্যাদি ইত্যাদিতে কিছু যায় আসে না। যে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, যার যত টাকাই থাকুক না কেন, আইনের চোখে সবাই সমান। ফলে ফুটানিটা এদের শেষ হয়ে গেল। মূলত তিনজনের ফুটানি শেষ হলো বলে আজকে আমরা আলোচনা করলাম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর চোর কুনাল। তো এই তিনজনের ফুটানি শেষ হওয়ার ফলে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, দয়া করে এই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।